দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখানে এসেছে। একটি তো যে আমাদের পালস বোঝা, এই জেনারেশনের পালস বোঝা। আমি তাহসিন রিয়াজ আপনার কাছে আসি, আমরা অবশ্যই জেনারেশনের পালস তো বুঝতে চাই, কিন্তু এই জেনারেশন কি আসলে এই যে পতিত আওয়ামী লীগ সময়ে যেভাবে এত সহজে জিপিএ 5 পেয়ে এসেছে, পাশ করে এসেছে, এটার কারণে আসে একটু পড়ালেখা থেকে বিমুখ হয়ে গেছে? কথাটা বলতে কষ্ট হচ্ছে আমার। আমি দেখছি এখানে যারা আসলে আন্দোলন করছেন তাদের কেউ কেউ এখানে বলছেন যে প্রশ্নপত্রের কঠিনতা অতিরিক্ত কঠোর গার্ড। অতিরিক্ত কঠোর গার্ড বলতে কি বোঝায় আসলে? কোনটাকে কঠোর গার্ড বলা হয়? কি তাহলে চান তারা? তো এইরকম মানবিক ও শিক্ষার্থী বান্ধব খাতা মূল্যায়ন শিক্ষকদের প্রতি আহ্বান এটা থাকবে। তার মানে হচ্ছে সেই আগের মতো একটা জিপিএ, আগের মতো রেজাল্ট পাওয়া এবং ইজি কোয়েশ্চেন পেপার পাওয়ার একটা আকাঙ্ক্ষা মনে হয় জন্মেছে সে এখনকার এই প্রজন্মের মধ্যে। কি মনে হয় আপনার, তাহসিন রিয়াজ? দেখুন, আপনি সহ পূর্বের দুজন আলোচক অলরেডি এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন, তারা খুব রাইটলি অ্যাড্রেস করেছেন। মানে 18 বছর তো কম সময় না আসলে। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা প্রবণতা তৈরি হয়েছে, একটা মাইন্ডসেট ডেভেলপ করেছে। মাইন্ডসেট হচ্ছে যে আপনি কত সহজে উত্তরণ করতে পারেন এই ধরনের কঠিন এক্সামিনেশনগুলো। কারণ আমরা যারা মানে আমি বেশ আগে এসএসসি দিয়েছি, তো ওই সময়টাতে না এটা আমাদের জন্য একটা বড় রকম ভীতির কারণ ছিল। আমরা লিটারেলি মানে ওই সময়টা তো কেবল হাসিনা মানে এসেছে, ফলে ওই সময়টাতেও মানে শুরুর দিকের কথা বলছি, ফলে আমরা আমাদের কাছে এখনো আমাদের ওই স্মৃতিগুলো খুব তাজা যে এসএসসি পরীক্ষার বা এইচএসসি পরীক্ষার অনেক আগ থেকেই আমাদের বাবা মারাও হচ্ছে আমাদেরকে অলমোস্ট প্রেশার দিয়ে একেবারে বসায় রাখতো টেবিলে। সন্ধ্যার পর মাগরিবের পর বাসায় ঢুকছি কেন, এই জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হতো। আজকের দিক আপনি খেয়াল করে দেখেন এই ধরনের প্রবণতা থেকে ইনফ্যাক্ট বের হয়ে আসছে আমরা। আচ্ছা, পরীক্ষার আগে মাগরিবের পরে বাসায় ঢুকেছে কেন? কোন শিক্ষার্থী মাগরিব দিন থেকে বাসা থেকে বের হতে পারেনি। এখন এটা কিন্তু দেখেন আপনি এই মাইন্ডসেট থেকে তো আমরা বের হয়ে আসছি। ফলে মানে আমি এই আন্দোলনের যথার্থতা আছে কিনা সেটা নিয়ে আমি আলোচনা করবো, বাট আপনি যেটা বলেছেন সেটা জবটাকে দিই। ফলে দেখেন দাবিগুলো কেমন, যে আমার আপনাকে সহজে খাতা দেখতে হবে, মানে আপনাকে সহজ করে দিতে হবে, মার্কস দিয়ে দিতে হবে। এবং মানে আরেকটা প্রবণতা তৈরি হয়েছে, সেই প্রবণতাটা কি, সেটা হচ্ছে যে এই আন্দোলনের মাঝখানে আরেকটা গ্রুপ যারা আসলে চাই, ইভেন এটা আন্দোলনকারীদের কথা মিসফ্রেম হইতে পারে, আন্দোলনকারীরা ইভেনচুয়ালি বলেছেন আজকে বিভিন্ন জায়গায় যে এরকম লোকজন আছে এরা হলো সারাদিন টিকটক করে, এদের কোনো ধরনের আসলে বই খাতার সাথে সম্পর্ক নাই, তারা এসে আন্দোলনকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। এখন আসেন যে এখানে রিয়েল আসলে যারা সত্যিকার অর্থে সাফারার, এদের আসলে ক্ষেত্রটা কি? ক্ষেত্রটা আছে, ডেফিনেটলি আছে। আজকে যে ঘটনাটা আসলে যে ঘটনাটা এসে আমরা সবাই দাঁড়িয়েছি, এটার পেছনে তো আসলে দায় এই শিক্ষামন্ত্রীরই। আপনি আর কাকে দায় দিবেন আমাকে বলেন? মানে আপনি কি অন্য কাউকে খুঁজে পান দায় দেওয়ার জন্য? আপনি তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই একটা সিস্টেম কাজ করে, সেটা তো আমরা জানি। ডেফিনেটলি সিস্টেম কাজ করে। শিক্ষামন্ত্রী তো এই ডিসিশনটা একা নিতে পারেন না। ইটস ওকে, বাট আপনি এখন আপনি কতজনকে দায় দিবেন? শিক্ষামন্ত্রী তো ডেফিনেটলি এটা নিয়ে কাজ করেন, এবং যারা এটার সাথে রিলেটেড, যেমন তিনি ব্যাখ্যাও দিয়েছেন, ডিসি, ইউনো প্রত্যেকের সাথে কথা বলেছেন, এবং মন্ত্রণালয়ে যারা শিক্ষা নিয়ে কাজ করছেন এখানে তারাও আছেন। ইভেন তিনি তো প্রাইম মিনিস্টারের সাথেও পরামর্শ করেন। এখন আমি পরিষ্কার করে বলি, দেখেন এখন ধরেন আপনি দায় দিবেন, একজন মন্ত্রণালয়ের প্রধান কর্তা ব্যক্তি কিন্তু আপনি দায় দিবেন। আপনি কখনো দায় দেওয়ার আগে, দায় দেওয়ার সময় কি বলেন যে ডিসি, এসপি, ইউনো, সচিব, যুগ্ম সচিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সবাই দায়ী? এভাবে তো আপনি বলেন না। বরং আপনি যখন কোনো একটা ডিসপিউটস হয়, কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়, তখন ওই প্রতিষ্ঠানের যিনি মৌলিক ডিসিশন মেকার, যিনি লাস্ট ডিসিশন, যার কাছ থেকে লাস্ট কলটা যায়, আপনি তাকেই তো আপনি আসলে ব্লেম করবেন। ক্ষেত্রটা কি? ক্ষেত্রটা দেখেন খেয়াল করে। এটা আমরা আনফরচুনেট, আসলে বাংলাদেশি মানুষ হিসেবে আনফরচুনেট নাকি আসলে এই দায়টা আসলে যে দেয়া হচ্ছে সেটা কি আসলে একটা কিছু পেলাম বলে দায়টা দিয়ে দিলাম এরকম কিনা? সেটাই সেই ব্যাখ্যাটাই দিচ্ছি, একটু আমি বলি। তো ফলে দেখেন কি হয়েছে, বৃষ্টির সিচুয়েশন কিন্তু আজকে থেকে তো তৈরি হয়নি। মানে আপনার কাছে মনে হচ্ছে হুট করে তো বৃষ্টি হয়নি। বৃষ্টির সিচুয়েশন নিয়ে আগে থেকে ইভেনচুয়ালি আপনারা টিভি চ্যানেলগুলোতেও দেখাচ্ছিলেন, লম্বা সময় ধরে রিপোর্ট হচ্ছিল। যেই দিনের পরীক্ষার কথা বলা হচ্ছে তার আগের 3 দিন টানা বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে, এবং ওই দিন সারা রাত বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে। ফলে কি হয়েছে, সারা ঢাকায় যে ওয়াটার লকড হয়েছে, মানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এটা জানতে হইলে আপনার সায়েন্স, কমার্স, আর্টস আপনার বোঝার দরকার নাই, আপনাকে ম্যাথে 100 পাওয়ার দরকার নাই, আপনার বিশেষ ধরনের আবহাওয়াবিদ হওয়ার দরকার নেই। এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানতেছি। তাহলে আমার প্রসঙ্গটা কি? চট্টগ্রামে আপনার পরীক্ষা আপনি স্থগিত করেছেন, সেটার জন্য তো আমরা অ্যাপ্রিশিয়েট করেছি আপনাকে, সেটার জন্য তো আপনাকে সবাই অ্যাপ্রিশিয়েট করেছে। প্রবলেমটা হলো ঢাকা শহরে 1 ঘন্টা বৃষ্টি হইলে ঢাকা শহরে রাস্তাঘাটে চলা যায় না। এটা আমরা সবাই জানি, আমরা যারা ঢাকা শহরে থাকি। সেখানে ঢাকা শহরে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, রাস্তার এমন কোনো অংশ নাই যে অংশ জলাবদ্ধতা সৃষ্টি হয় নাই,
রাস্তা লিটারালি আমার সেদিন একটা সকালবেলা মিটিং ছিল, আপু আমি একটু শেষ করি। রাস্তায় মিটিং ছিল আমার, আমি ইভেন্চুয়ালি মিটিং এ রিচ আউট করতে পারি নাই। সেখানে আপনি কি শুধু এই কারণে পরীক্ষা স্থগিত করবেন না যে পরীক্ষার হলে পানি উঠে নাই? আরে ভাই, পরীক্ষার হলে যাইতে হলে তো আমার রাস্তা দিয়ে যাইতে হয়, এটা আপনাকে কে বোঝাবে? এটা তো আপনি বুঝতে পারেন। আপনি খুবই ফলে যেটা হয়েছে, হ্যাঁ